আপনি কাজ শুরু করেছেন, টাকা জমাচ্ছেন প্রত্যেক মাসে ২,০০০, ৩,০০০, ৪,০০০ করে। ভবিষ্যতে কিছু ডাউন পেমেন্ট দেবেন বলে কিংবা ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছেন, ফিউচারের জন্য। এমন সময় দেখা গেল আপনার ফ্যামিলিতে কিংবা আপনি অসুস্থ হয়ে গেলেন ২ থেকে ৩ দিনের জন্য হসপিটালে ভর্তি হতে হলো। যখন বেরিয়ে এলেন তখন বিল দেখে আপনার মাথায় হাত। কি না ২ থেকে ৩ লাখ টাকার বিল চলে এসছে। এমন সময় আপনার মনে হতে পারে যে এখন যদি হেলথ ইন্সুরেন্সটা নেয়া থাকতো তাহলে হেলথ ইন্সুরেন্স কোম্পানি আমার এই বিলটা পে করতো। আমাকে এত বড় দায়টা নিতে হতো না। দেখুন, আমরা হেলথ ইন্সুরেন্স নিই না ২ টো কারণে। একটা হচ্ছে আমাদের past এ এক্সপেরিয়েন্স খারাপ ছিল। এরকম আমাদের আশেপাশের লোক কেউ নিয়েছিল তার ক্লেম সেই বিষয়ে আমরা সতর্ক হয়ে গিয়ে আমরা ইন্সুরেন্স নিয়ে রাখবো। আরেকটা কারণ কি? এটা খুব খরচাদায়ক। আমাদের কাছে হেলথ ইন্সুরেন্স নেওয়া খরচা মনে হয়। কেন? ধরুন কোনো ক্লেম এলো না। দেখা গেল প্রত্যেক বছর আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিচ্ছেন। কিন্তু আপনার কোনো ফ্যামিলিতে ক্লেম এলো না। তার ফলে কি হলো? এত টাকা চলে গেল বেকার কোনো কিছু কাজে লাগলো না। সেজন্য আমরা নিতে চাই না। আরেকটা কি? এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার। এর কিছু ক্লজ আছে, কিছু টার্মস আছে টেকনিক্যাল যেগুলো বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমরা হেলথ ইন্সুরেন্স থেকে বিরত থাকি। তাই এই ভিডিওতে জানবো আমরা কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার কোনো না কোনো কোম্পানির হেলথ ইন্সুরেন্স কেনার আগে। ফার্স্ট হচ্ছে ওয়েটিং পিরিয়ড ক্লজ। এমন কিছু রোগ আছে যেগুলোর জন্য কোম্পানি ওয়েটিং পিরিয়ড দেয়। কোনো কোম্পানিতে ২ বছর, কোনো কোম্পানিতে ৩ বছর। কারণ কি এই রোগগুলোর বিষয়ে যদি কোনো ট্রিটমেন্ট আসে, কোম্পানি বলে যে আমি ২ থেকে ৩ বছর পরে সেই ট্রিটমেন্টের উপর ক্লেম দেবো। তাই কোন কোম্পানিতে আপনার সবথেকে কম ওয়েটিং পিরিয়ড কিংবা ওয়েটিং পিরিয়ডকে কিভাবে কমানো যায় তার জন্য যদি কোনো প্রিমিয়াম দিতে হয় অবশ্যই দেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে নো ক্লেম বোনাস। এর মানে কি? এর মানে হচ্ছে কোম্পানি আপনাকে ক্লেম না নিলে তার জন্য কিছু বোনাস দেয়। কিরকম? রোগ আছে যাদের কখনো শরীর খারাপ হয় না। তারা বহু বছর ধরে কোনো হসপিটালে ভর্তিও হয় না ট্রিটমেন্টের জন্য। কারণ কি? তারা কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রিমিয়াম দিচ্ছে হেলথ ইন্সুরেন্সের জন্য, তাদের তো লস হয়ে যাচ্ছে। তার জন্য কি করে কোম্পানি একটা এক্সট্রা ফেসিলিটি দেয় যে আপনি যদি কোম্পানি থেকে ক্লেম না নেন কিন্তু প্রিমিয়াম দিচ্ছেন, তাই কিছু বছর আপনি যদি ক্লেম না নেন তার জন্য কোম্পানি আপনাকে ডিসকাউন্ট দিতে পারে। কিরকম ডিসকাউন্ট দিতে পারে? আপনার প্রিমিয়ামের উপর ছাড় দিতে পারে কিংবা আপনার জাস্ট বেসিক সাম অ্যাসিওরড তার সাম অ্যাসিওরড ও বাড়িয়ে দিতে পারে। কোন কোম্পানিতে আপনাকে নো ক্লেম বোনাস দিচ্ছে সেটাও দেখা দরকার। থার্ড হচ্ছে প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন। জিনিসটা কিরকম? এমন কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো একদিনের মধ্যে হয়ে যায়। আপনাকে হসপিটালে ভর্তি হতে হয় না। কিছু কোম্পানি বলে যে আমরা ২৪ ঘন্টা হসপিটালাইজ না হলে আমরা ক্লেম দেব না। কিংবা আপনি হসপিটালে ভর্তি হওয়ার আগে কোনো ডাক্তারকে দেখান কিংবা ১ মাস ধরে আপনার ট্রিটমেন্ট চলে, তার জন্য ওষুধপত্র চলে। তারপরে আপনি হসপিটালে ভর্তি হন। আবার কি হসপিটালের পরে, হসপিটাল থেকে যখন আপনি বাড়ি ফেরেন তারপরেও তো আপনার ওষুধপত্র চলে কিংবা টেস্ট চলে। সেগুলোর জন্য তো একটা খরচা লাগে। তাই আপনার হসপিটালে ভর্তি হওয়ার আগে যে খরচা সেটাকে প্রি হসপিটালাইজেশন বলা হয় এবং হসপিটাল থেকে বাড়ি এসে যে খরচা, এক্সট্রা খরচা সেটাকে পোস্ট হসপিটালাইজেশন বলা হয়। এই দুটো খরচাকে যে কোম্পানি কভার করে সেই কোম্পানিতে অবশ্যই নেওয়া উচিত। 4th যে কনফিউশনটা আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান না ইন্ডিভিজুয়াল প্ল্যান। দেখুন ইন্ডিভিজুয়াল প্ল্যান সবসময় এক্সপেন্সিভ হয়। আপনি যদি আলাদা, আলাদা করে প্রত্যেকজনের জন্য যদি আপনি সাম অ্যাসিওরড অনুযায়ী যদি নিতে চান তার জন্য কিন্তু আপনার এক্সপেন্সিভ বেশি হবে। এক্সপেন্স কিন্তু বেশি হবে। কিন্তু যদি আপনি ফুল ফ্যামিলির জন্য একটাই ফ্যামিলি ফ্লোটার কভারেজ নেন, এমন তো না যে গোটা ফ্যামিলির সবকটা মেম্বার একসাথে হসপিটালে ভর্তি হবে কিংবা একসাথে অসুস্থ হবে। কোনো মেম্বার যদি অসুস্থ হয় তার জন্য যে মেক্সিমাম কভারেজ পাওয়া দরকার সেটা কিন্তু ফ্যামিলি ফ্লোটার প্ল্যান দিয়ে পূরণ হয়ে যায়। ৫ নম্বর হচ্ছে মেক্সিমাম কভারেজ এজ। কারণ আপনি এমন একটা প্ল্যান কেনা উচিত যেখানে আপনার মেক্সিমাম এজ পর্যন্ত আপনাকে কভারেজ দেওয়া হবে। কিরকম? আপনার যদি বয়স হয়ে যায় ৬৫ পর্যন্ত, দেখা গেল আপনার পলিসি শেষ হয়ে গেল ৬৫ বছর। তখন আপনি সেই টাইমে কিন্তু আর কোনো নতুন প্ল্যান নিতে পারবেন না কিংবা আপনাকে নতুন প্ল্যান নিলেও আপনাকে ওয়েটিং পিরিয়ড এ থাকতে হবে। সেই টাইমে আপনার যদি কোনো ক্লেম আসে তাহলে আপনার লস হয়ে যাবে। তাই সবথেকে বেশি এজ পর্যন্ত কভারেজ দেবে যেই প্ল্যান, সেই প্ল্যান আপনাকে নেওয়া উচিত। এটা হচ্ছে ফিউ এক্সক্লুশন এবং ম্যাক্সিমাম কভার। এমন কিছু রোগ আছে যেগুলো কোনো পলিসিতে কভার হয় না কিংবা কোনো পলিসিতে কভার হয়। তাই আমাদের সবসময় জানা উচিত যে কোন রোগগুলো আমাদের পলিসির মধ্যে কভার থাকছে কিংবা এমন কোনো পলিসি কেনা উচিত যেখানে সবথেকে বেশি কভারেজ পাওয়া যাবে রোগের ক্ষেত্রে। দেখা গেল আপনি এমন একটা প্ল্যান নিলেন যেখানে আপনার কিছু রোগ কভারই হচ্ছে না। সেই রোগগুলো কিন্তু আপনার হতে পারে। তাই পলিসি কেনার সময় সবসময় দেখে নেওয়া উচিত যে কোন রোগগুলো আমাদের কভারের মধ্যে আসছে সেই পলিসি। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাপিং অন ইন্ডিভিজুয়াল। জিনিসটা কিরকম? কোনো সার্ভিসের ক্ষেত্রে ক্যাপিং দেয়া থাকে যে কোনো কোম্পানি বলে থাকে যে আমরা এত% কভারেজই দেবো অ্যাম্বুলেন্সের জন্য কিংবা আইসিইউ বেড ভাড়ার জন্য কিংবা আপনার ট্রিটমেন্টের জন্য। তাই ক্যাপিং যদি দেয়া থাকে দেখা গেল আপনি ৳৫,০০,০০০ র কভারেজ নিয়েছেন কিন্তু আপনি যখন ক্লেম করতে যাচ্ছেন তখন আপনাকে ১.৫ থেকে ৳২,০০,০০০ ক্লেমে দেয়া হচ্ছে। বাকি টাকাটা আপনার পকেট থেকে যাচ্ছে। তাই যেই পলিসিতে আপনার ক্যাপিং না থাকবে আপনি ম্যাক্সিমাম কভারেজ পর্যন্ত নিতে পারেন যে ৳৫,০০,০০০ কভারেজ নেওয়া আছে, আপনি ৳৫,০০,০০০ পর্যন্ত সবকিছু ব্যবহার করতে পারেন। সেরকম পলিসি সবসময় দেখে নেওয়া উচিত। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াইড নেটওয়ার্ক অফ ক্যাশলেস ট্রিটমেন্ট।
কোম্পানি আপনার কাছে সবসময় ক্লেম করবে যে আমাদের তো 1000টা টাই আপ আছে হসপিটালের সাথে। কিন্তু আপনার কি দেখা উচিত? আপনার দেখা উচিত যে আপনার শহরে সবথেকে ভালো, ভালো হসপিটালগুলো কি সেই কোম্পানির টাই আপ এর সাথে আছে? কারণ আপনি যখন অসুস্থ হবেন আপনার শহরেই বেশি অসুস্থ হওয়ার চান্স থাকে না? তাই অসুস্থ যখন হবেন আপনার শহরে সবথেকে ভালো, সবথেকে কাছের নার্সিং হোমটায় আপনি যাবেন। তাই সেই হসপিটালটা যদি আপনার কোম্পানির সাথে টাই আপ না থাকে, তাহলে সেই হেলথ ইন্সুরেন্স নেওয়াটা বেকার। তাই হেলথ ইন্সুরেন্স নেওয়ার সময় সবসময় অবশ্যই দেখা উচিত যে কোন হসপিটালটা টাই আপ আছে আপনার হেলথ ইন্সুরেন্স কোম্পানির